নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প সোহাগিনী। চণ্ডীপুরের মাঠে রায়দের জমির ধান কাটতে নেমেছিল মতি মিয়া, মবদুল শেখ আর বিহারী মণ্ডল। মাঠ তো নয়, সমুদ্র। এবার কার্তিকের শুরুতেই লক্ষ্মী দীঘা ধান পেকেছে, কিন্তু মাঠে জল এখনও তেমনি ঠায় দাঁড়িয়ে। কোমর জলে নেমে তিনজনই ধান কাটছিল। বিঘা তিনেকের ছোট জমি, কতই বা ধান হবে, তাই বেশি কৃষাণ ওরা নেয়নি। অযথা ভাগিদার বাড়িয়ে লাভ কি? একেই তো কর্তাদের অর্ধেক বরাদ্দ বাঁধা আছে। সামনেই লম্বাটে ডিঙি নৌকা, ধান কেটে কেটে তাতেই রাখছিল তিনজনে। আশেপাশে এমন ডিঙি নৌকো অনেক আছে, আরও কয়েকখানা জমির ধানও পেকেছে। কাজী আর শিকদারদের জমিতেও ধান কাটা শুরু হয়েছে। কাজ করতে করতে নিজেদের মধ্যে গল্পগুজব করছিল চাষিরা। বেলা দুপুর গড়িয়ে গেছে, মাথার উপর সূর্য জ্বলছে, পেটে খিদের আগুন। তবু কারও হাত কামাই নেই, মুখ কামাই নেই। 2 বছর বাদে এবার ধানের খন্দ ভালো হয়েছে। কেটে ঝেড়ে তুলতে না পারলে বউ ছেলে খাবে কি? খাওয়া পড়ায় বড় কষ্ট। তিনজনের মধ্যে মতি মিয়ার হাতই বেশি বড় ছিল। গোছে গোছে ধান কেটে রাখছিল নৌকোয়। ধান তো নয়, সোনা। কোথায় লাগে এর কাছে বাবু ভূঁইয়াদের পরিবারের গলার সোনা, কানের সোনা? মতি মিয়ার বয়স 50 ছাড়িয়েছে। মুখের কালো চাপদাড়ির রং এখন কটা, কিছু কিছু পেকে সাদাও হয়েছে। মাথার কোঁকড়ানো বাবরি চুলও অর্ধেকের বেশি পেকেছে। বেশ লম্বা চওড়া চেহারা মতি মিয়ার। ছড়ানো পিঠ, চ্যাপ্টা বুক। পিঠও খালি নয়, বুকও খালি নয়। পিঠ ভরা দাঁত আর বুক ভরা লোম। মতি মিয়া বলে, মিয়ারা, দাউদে আমার কোনো ঘেন্নাপিত্তি নাই, অস্বস্তিও নাই। আমি মলম ফলম কিছুই লাগাই না। দাউদ আমি পুষি, আমার বিবির জন্যে পুষি। ঘষে যদি পছন্দসই মনের মতন বিবি থাকে, দাউদে ভয় কি তোমার? কিন্তু একটা কথা, তার পরনে শাড়ি আর পেটে দানা পানি পরন চাই, নইলে সে তোমার আস্ত রাখবে না। তোমার মুখের দাড়ি আর বুকের লোম সবটাই ছেঁড়বে। ভারী রসিক মতি মিয়া। বয়স যত বাড়ছে তত যেন রসের ফোয়ারা ছুটছে। তবু যদি চালের টিন আর গোলায় ধান থাকতো মতি মিয়ার, তাহলে ফোয়ারা আর ফোয়ারা থাকতো না, সমুদ্র হতো। আর তাতে গাঁ শুদ্ধ লোক সাঁতার কাটত। কিন্তু ছেলে পুলে নিয়ে বড় কষ্টে আছে মতি মিয়া। গোড়ার দিকে কতগুলো মেয়ে হয়েছে, শেষের দিকে ছেলে, সব মিলিয়ে গুটি 10। বাপকে সাহায্য করবার বয়স তাদের হয়নি, তাকে একাই খেটে খেতে হয়। কিন্তু মাঠে তো ঘরের বিবি নেই, নিজের হাতেই এখানে দাঁত চুলকিয়ে নিতে হচ্ছিল মতি মিয়ার। মাঝে মাঝে পায়ের থোড়া থেকে জোঁকও ছাড়াতে হচ্ছিল। তবু তার কাঁচি যত জোরে চলছিল তেমন আর কারও নয়। মবদুল এদের মধ্যে বয়সে ছোট, 23-24 বছরের বেশি হবে না তার বয়স। লম্বা ফর্সাপানা চেহারা, থুতনির ডগায় কালো দাড়ি, জোয়ান বয়সের ছেলে। কিন্তু আজ যেন তার হাত নড়ছিল না, বড় আনমনা দেখাচ্ছিল তাকে। মতি মিয়া তা লক্ষ্য করে বলল, কিরে মবদুল, তোর হয়েছে কি আজ? কাজে বুঝি মন লাগছে না, নাকি খিদা লাগছে? তামুক খা, তামুক খা। তামাক, আগুন, হুঁকো, কলকের ব্যবস্থা নৌকোতেই আছে। বিহারী মণ্ডল নৌকোর কাছে গিয়ে তামাক সাজতে শুরু করল। তার চেহারা বেঁটে খাটো, বয়স 40-এর কাছে।
কলকে আগুন তুলতে তুলতে সে হেসে বলল, মিয়া ভাই, তা মাখ খাওয়াইয়া আইজ আর ওয়ারে চাঙ্গা করতে পারবা না। আইজও আর বিবির ব্যথা উঠছে, ঘরের খুঁটি ধইরা কাতরাইতেছে সে। আইজ কি আর ধান কাটায় ওয়ার মন লাগে? মতি মিয়া উৎসুক চোখে মবদুলের দিকে তাকিয়ে বলল, সাজাই নাকি? মবদুল লজ্জিত হয়ে বলল, হ। এই পেথম পোয়াতি? হ। মতি মিয়া এবার একটু উদ্বেগের স্বরে জিজ্ঞাসা করল, দাই টাইর ব্যবস্থা কইরা আইসিস তো? মবদুল বলল, তা করছি। মা আছে, আমার বড় বুইনও আইছে, তবু। বিহারি হুঁকোয় টান দিয়ে হেসে বলল, তবু আমাগো মবদুলের ভাবনা যায় না। ও নিজেই যেন পোয়াতি হইয়া বইছে, বেদাটা যেন ওয়ারি। মতি মিয়া সহানুভূতির সঙ্গে বলল, হাই সোনা মণ্ডল, হাই সোনা। পেথম পেথম ওই রকম হয়। যে পোয়াতি সে নিজের ব্যথা ছাড়া আর কিছু টের পায় না। যে স্বামী, তার দুইজনের ব্যথা সইতে হয়। বিহারি হেসে উঠল, ও ভাই মতি মিয়া, তোমারও কি সেই দশা হয় নাকি? মতি মিয়া স্বীকার করে বলল, হয়, কিন্তু এখন আর ততটা না। এ ব্যাপারে চূড়ান্ত কষ্ট আমি পাইছিলাম ওই মবদুলের মতো বয়সে। নিজের পরিবারের জন্যে নয়, পরের পরিবারের জন্যে। বিহারী মণ্ডল বলল, তাই নাকি? বড় মজার কথা তো। রসের কথায় খিদে তেষ্টা দূর হয়, কও শুনি। মতি মিয়া সঙ্গে সঙ্গেই আরম্ভ করল না, নীরবে নিজের মনে ধান কাটতে লাগল। খানিকটা সময় নিল কালের সাগর পাড়ি দিয়ে বহু দূরে ফেলে আসা তার সেই প্রথম যৌবনের উপকূলে পৌঁছুতে। বিহারী তাড়া দিয়ে বলল, কও আরম্ভ করো। মতি মিয়া বুঝতে পারল তার দুজন সঙ্গী ধানে কাস্তে চালাতে চালাতে কান আর মন তাকে সমর্পণ করে রেখেছে। কিষানরা গল্প বড় ভালোবাসে। মতি মিয়া আরও একগোছা ধান নৌকোয় তুলে রেখে আস্তে আস্তে আরম্ভ করল, সে বড় শরমের কথা মণ্ডল ভাই। কইলাম তো, তখন আমার ওই মবদুলের মতোই বয়স, মবদুলের চাইতেও ছোট। গায়ে গতরে রক্ত তখন টকবক করে। সেই বয়সে আমি একজনকে ভালোবাসছিলাম। না, আমাগো জাতের ধর্মের কেউ না, তোমাগো জাতের, তোমাগো ধর্মের, তোমাগো গোষ্ঠীরই মাইয়া। এখন আর নাম করতে দোষ নাই। বদন চৌকিদারের ছোট মাইয়া তুফানি। সেই তুফানি আমার শিরায় শিরায় রক্তের তুফান ছুটাইছিল। অথচ তুফানিকে প্রায় ছোটবেলা থেকেই দেখে আসছে মতি মিয়া। বয়সেও মেয়েটা তার চেয়ে 10-12 বছরের ছোট। আম জাম আর খেজুর কুড়াতে মতি মিয়াদের বাগানে আসত। বদন চৌকিদার আর মতি মিয়ার বাপ রজ্জাক শিকদার প্রতিবেশী ছিল দুজনে। রজ্জাকের গরু বদনের বাঙির কলা গাছে কি লাউ কুমড়োর মাচায় এসে মুখ লাগাতো, আবার বদনের গরু ছাগলও রজ্জাকদের মূলো আর মরিচের ক্ষেত মুড়ে খেত। কেউ কাউকে সহজে ছেড়ে দিত না, ঝগড়াঝাটি হতো। গালাগাল দিয়ে দুপক্ষই দুপক্ষের 14 পুরুষ উদ্ধার করত, কিন্তু মিলমিশ হতেও বেশি দেরি লাগতো না। দুজনের গলায় গলায় ভাব ছিল, রজ্জাক আর বদনের। তারা প্রায় একই ধরনের চাষি গৃহস্থ। একসঙ্গে মাঠে খাটত, বর্ষার সময় এক নৌকোয় হাটে যেত। তাদের চালচলন, শোয়া বসা সব একরকম ছিল। শুধু পুজো আর্চার সময় বদন পৈতেধারী পুরুত ডাকত আর রজ্জাক
3 ওয়াক্ত নামাজ পড়া, বিয়ে শাদির সময় মোল্লা মৌলবীকে ডেকে আনত। অন্য কোনো ব্যাপারে তারা আলাদা ছিল না। বলতে বলতে সঙ্গীদের দিকে তাকিয়ে মতি মিয়া দীর্ঘশ্বাস ফেলল। সেই দিনকাল আর নাই মণ্ডল ভাই, কালে কালে দেশের কি হালই হইল, ভাগ ভিন্ন হইয়া তছনছ হইল দেশ, কারো কোনো লাভ হইল না। মতি মিয়ার বাপ আর বদনরা যে আলাদা জাত ধর্মের তা বুঝতে তার সময় লেগেছিল। বুঝবার পরেও মানতে চায়নি। ওই তুফানির জন্যেই যে মন অত অবুঝ হয়ে উঠেছিল তা তার টের পেতে বাকি ছিল না। এদিকে তুফানিও আস্তে আস্তে ডাগর হয়েছে। ছেলে ছোকরাদের দিকে তাকায় আর ফিক ফিক করে হাসে। কিছু ভেবে হাসবার মতো বুদ্ধি ওই 9-10 বছরের মেয়ে তখনও হয়নি, কিন্তু তার হাসি দেখতে, মুখ দেখতে বড় ভালো লাগে মতি মিয়ার। যেমন টুকটুকে রং, তেমনি গড়ন, তেমনি মুখে শ্রীছাঁদ, টানা টানা নাক চোখ, পাতলা ঠোঁট, সাদা ফুলের মতো দাঁতের শাড়ি। মতি মিয়া সেই মুখের দিকে তাকিয়ে থাকত। দুজনের বাড়ির মাঝখানে যে বড় বাগানটা ছিল, যে বাগান এখন রায়রা কিনে নিয়েছে, সেই বাগানে আম জাম কুড়োতে তুফানি এলে আগের মতো মতি মিয়া আর তাড়া করত না, বরং হাতের ইশারায় কাছে ডাকত। কিন্তু তুফানি বড় শিয়ানা মেয়ে, সে আরও সরে গিয়ে ভেঙচি কাটত, হেসে পালিয়ে আসত বাড়িতে। ঘরে তার মা ছিল না, ছিল দূর সম্পর্কের এক বিধবা পিসি। লোকে বলা বলি করত রাত্রে সেই মা সাজে তুফানির। কিন্তু তার নিজের চরিত্র যাই হোক, বড় জাঁদরেল মেয়ে মানুষ ছিল তুফানির সেই পিসি। যেমন কাঠখোট্টা চেহারা তেমনি স্বভাব। সে বড় একখানা দা আর মুড়ো ঝাঁটা উঁচিয়েই রাখত। তার ভয়ে ও বাড়ির ত্রিসীমানায় কেউ ঘেঁষতে পারত না। কিন্তু মতি মিয়াদের সঙ্গে ছিল আলাদা সম্পর্ক। তারা বদনের দরকারের সময় সাহায্য করত, ধান ধার দিত, শস্য বোনা কি কাটার সময় বেগার দিত, ধান মলনের সময় জোড়া বদল দিয়ে সাহায্য করত। চৌকিদারের বাড়িতে মতি আর তার বাবার আলাদা খাতির ছিল। তা দেখে মতির সজাতের পড়শিরা ঠাট্টা করত। চৌকিদার তোরে জামাই করবে মতি। মতি চটে উঠে বলতো, করবেই তো, তোরা শালারা জইলা পুইরা মর। কিন্তু জ্বলে পুড়ে মরতে হলো মতিকেই। 2 দিন বাদে তুফানির বাপ আর পিসি পাশের গ্রাম পীরপুরের বনমালী ভক্তের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিল। ভক্তদের অবস্থা ভালো, চাষের জমি ছাড়া মিস্ত্রির কাজকর্ম করে, ঘর তোলায় ওদের বেশ নামডাক। এইসব দেখে শুনেই বদন মেয়েকে ও ঘরে দিল। টাকা পেল 5 কুড়ি। কিন্তু নাম যেমন আছে বদনের জামাইয়ের, দুর্নামও তেমনি। বয়স বেশি, নেশা ভাঙ করে, গোপনে কোথায় বাঁড়ও রেখেছে। এসব কথা শুনে মতি মিয়া মনে মনে বড় খুশি হলো। বেশ হয়েছে, আচ্ছা জব্দ হয়েছে ওরা। শুধু দুঃখ হতো তুফানির মুখের দিকে চেয়ে। সে মুখ কেমন যেন ভার ভার। সে মুখে সেই আগের মতো ফিক ফিক হাসি আর নেই। বিয়ের পর তুফানির পিসি তাকে নিজের কাছে নিয়ে এলো। বলল, মাইয়া বড় হোক, ফল টল দেখুক, তখন পাঠাবো, এখন দেব না। তোমাগো সাওয়াল তো এক অসুর, এখন দিলে কাঁচাই গিল্লা খাবে। এই নিয়ে জামাইয়ের সঙ্গে বদন চৌকিদারের বেশ মন কষাকষি হলো। কিন্তু মেয়েকে ওরা ছাড়ল না। একদিন পিসি যখন গাঙের ঘাটে নাইতে গেছে, তেমনি এক ফাঁক খুঁজে মতি মিয়া এসে দেখা করল তুফানির সঙ্গে। কি তুফানি, কেমন আছিস? ভালো,
স্বামী নাকি তোরে মায়ের ধৈর করে? না না, কেডা কইল? মতি মিয়া বলল, কবে আবার কেডা কয়? আমার মন, তোর মুখ দেখা কয়। তুফানি অস্বীকার করে বলে, তোমার চোখ দেখতে জানে না মিয়া। ছেলেবেলা থেকেই তুফানির চোখে মুখে কথা। মতি মিয়া বলল, তয় বুঝি স্বামী খুব আদর যত্ন করে? তুফানি বলল, তা তো করেই, কার স্বামী বা তা না করে? মতি মিয়া বলল, সে আদরের এমনই ঠেলা যে পরাণ সামলানো দায়। তুফানি লজ্জিত হয়ে মুখ নামালো। একটু বাদে বলল, তুমি এখান থেকে চইলা যাও মতি মিয়া, ও সকল কথা তুমি কইও না, আমার শোনা পাপ। মতি মিয়ার মনে মনে বড় রাগ হলো। সে তো তুফানির কাছে আর কিছু চায় না, শুধু শুনতে চায় বিয়ের পর সে সুখী হয়নি। তার এই সুখী না হওয়াতেই সুখ মতি মিয়ার। কিন্তু এটুকু সুখও তুফানি তাকে দিতে নারাজ। সে কেবল বলল, তুমি যাও, তুমি চইলা যাও। যেতে তো চায় মতি মিয়া, কিন্তু যেতে পারে কই? তুফানির মুখ তাকে টানে। দিনের মধ্যে দু একবার ওই মুখখানা দেখতে না পারলে কাজে কর্মে সুখ নেই, খেয়ে বসে স্বস্তি নেই। মতি মিয়ার মনে হয় বিয়ের পর তুফানির মুখ যেন আরও বেশি সুন্দর হয়েছে। কি করে হলো? সে কি ওর সিঁথির সিঁদুরে, গা ভরা রূপার গহনায়, গলায় সোনার হাড়ির চিকচিকানিতে, নাকি মনের দুঃখ আর অশান্তির আগুন ওর দেহকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনা করেছে? কিন্তু তুফানি ওকে ভিতর থেকে যতই টানুক, বাইরে থেকে দুহাত দিয়ে কেবলই ঠেলে, বলে, আইসো না, আইসো না, ভালোবাইসো না, বাইসো না, জাইত মাইন নিয়া আমারে শান্তিতে থাকতে দাও। তুফানির আরও বয়স বাড়ে। ও পুরো মেয়ে মানুষ হয়ে ওঠে, রূপের গরিমায় যেন ফেটে পড়ে। আর তা দেখে হিংসায় ঈর্ষায় বুক ফাটে মতি মিয়ার। বাপ বলে, মতি, তুই শাদি কর। মতি বলে, বাজান এখন না। মা বলে, কেন? মতি বলে, আমার মন লয় না। মা বলে, ভবা নাইসা পোড়া কপাইল, তোর মন যে কোথায় পয়রা আছে তা কি আর আমার বোজন বাকি? আও বাবা, সি, পরের বউর পাশে পাশে অমন ঘুর ঘুর করিস না, মানুষ তাতে নষ্ট হয়, গুল্লায় যায়। তুই একবার মুখের কথা খসা বাজান, আমি একটা কেন, 3টা মাইরা তোরে আয়না দেই। মতি বলল, কথা কইও না মা, আর যা কবা তাই শুনব, কিন্তু বিয়া শাদিতে আমার মন নাই। মতির মা নিঃশ্বাস ফেলে বলে, তোরে যে রোগে ধরেছে কার সাধ্য নাই সারায়, এখন আল্লাহর দোয়া ভরসা। বনমালী মাঝে মাঝে অনেক দূরে দূরে মিস্ত্রির কাজ করতে যায়। বড় বড় ঘর তোলে, স্ক্রু বল্টু দিয়ে শক্ত করে করগেটের টিন লাগায়, ঢাল পেটে 2-3 জন মিস্ত্রি তার হুকুমে কাজ করে। ফিরে যখন আসে, বউয়ের জন্যে তেল, সিঁদুর, আলতা আর লাল নীল হলদে রঙের বাহারের শাড়ি আনে। কিন্তু এত করেও বউয়ের মন পায় না। বনমালী গাঁজা খায়, নেশায় চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে থাকে, গলার স্বর খসখস করে। তুফানির এসব পছন্দ হয় না। সে বলে, তুমি ওই নেশা ভাঙ সাইরা দাও। বনমালী মুখ ভেঙচিয়ে ধমক দেয়, ধুর শালি, গ্রামগঞ্জে কোন শালা গাঁজা খায় না শুনি? নেশা না করলে এত খাটা যায়, এত পয়সা কামান যায়? আসলে মন রয়েছে তোর সেই মশলার কাছে।
আমারে তোর পছন্দ হবে কেন? আমি যা করি তাই খারাপ। আমি দুনিয়া ভৈরা ঘর তুইলা বেড়াই, আর ওই মশলা তলে তলে আমার ঘর ভাঙে। বড় হাতুড়ি দিয়া ওর মাথা ভাঙবো তবে সারবো। বাটাইল দিয়া নাক চোখ তুইলা ফিল্লা মুখখানারে লেপা পোষা কইরা দেব। তুফানি স্বামীকে থামায়। চুপ করো, চুপ করো, তুমি কি পাগল হইলা? স্বামী স্ত্রীর এই ঝগড়া অবশ্য মতিমিয়া কোনোদিন আড়ি পেতে শোনেনি। কিন্তু পীরপুরের বনমালীদের বাড়ির ধার দিয়ে তো আরও 5 ঘর পাড়াপড়শি আছে, তারাই এ গাঁয়ে এসে গল্প করে। আর সেই গল্প 7খানা হয়ে মতিমিয়ার কানে যায়। নিজের নিন্দামন্দ শুনে রাগে অবশ্য টকবক করে মতি। কিন্তু যে বনিবনাও হচ্ছে না, এই গোপন খবরটা ওই সব গালগল্পের ভিতর থেকে বেরিয়ে আসে, আর মতি তা শুনে খুশি হয় আর ভবিষ্যতের ভরসায় থাকে। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তুফানি একদিন তার কাছে ধরা দেবে, তার ঘরে এসে উঠবে, তার বিবি হয়ে থাকবে। ভবিষ্যতের সেই সুখস্বপ্ন দেখে মতিমিয়া, রাত্রেও দেখে, দিনেও দেখে। ঘুম আর জাগরণ তার ওই এক স্বপ্নে একাকার হয়ে যায়। তাই বলে মতিমিয়া যে নিজাম পাগলা হয়ে বাউল বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায় তা নয়। গেরস্থ ঘরের ছেলে সে, সব কাজই তাকে করতে হয়। মাঠের কাজে খাটে, লাঙল চালায়, ধান পাট বনে, কাটে ধোয়, শস্য ঘরে তোলে। যখন ক্ষেতের কাজ থাকে না, বাপ বেটায় দুজনে মিলে ঘরামির কাজ করে, মাটি কাটে, কাঠ চেলা করে, বড় বড় গাব গাছ ধারালো কুড়ুলের ঘায়ে চিলচিল হয়ে যায়। বাপের চেয়ে অনেক বেশি জোয়ান হয়েছে মতিমিয়া, গায়ে গতরে অনেক ছাড়িয়ে গেছে। ছেলের দিকে তাকিয়ে মতির বাজান সুখের হাসি হাসে। গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলে, হারামজাদা, তুই তোর বাবার বাবা হইছিস। এবার আমার মারে আয়না দে, আমি নাতিপুতির মুখ দেখি। মতি বলে, সবুর বাজান, আর 2টা দিন সবুর করো, আর 2টা পয়সার মুখ দেখা লও আগে। বলে আর মনে মনে আর একখানা মুখ ধ্যান করে। কবে সেই চাঁদের মতো মুখ নিজের বুকের মধ্যে গুঁজে ধরতে পারবে। বেহেস্তের সুখ পাবে ছেঁড়া কাঁথার তলায়। তাকে ছাড়া চৈত মাসের মাঠের মতো মতির এত বড় লম্বা চওড়া বুকখানা যে খাঁ খাঁ করে। মাঠ ফেটে চৌচির হয় তা সবাই দেখে, কিন্তু বুক ফেটে যে চৌচির হয় তা চোখে পড়ে কজনের। 2-1জন দোস্ত শুধু মনের ব্যথা বোঝে মতিমিয়ার। শেখেদের রহিমউদ্দিন, খাঁদের কাজল সর্দার তাকে প্রায় বলে, মতি ভাই, তুমি একবার হুকুম দাও, ওই গাইজাল মাইজ মরা মিস্ত্রির পরিবারকে আওড়া কোলে কইরা নিয়ে আসি, আয়না তোমার কোলে ফেলাইয়া দি। লোভে মতির চোখ দুটো জল জল করে, কিন্তু পরক্ষণেই মরা মাছের চোখের মতো তা ফ্যাকাশে হয়ে যায়। তুফানি যে সত্যি তা চায় এ কথা তো সে কোনোদিন বলেনি, বরং মতি এসব ইঙ্গিত দেওয়ায় সে উল্টো কথাই বলেছে। খবরদার মেয়া, ওদের কথা কইও না, ও কথা শোনাও পাপ। কিন্তু মতিকে দেখলে তুফানি যে জোয়ারের গাঙের মতো আহ্লাদে উছলে ওঠে, তুফানি যে তার সঙ্গে কথা বলতে ভালোবাসে, সেজেগুজে তার সামনে দাঁড়াতে ভালোবাসে, নানা ছলে মাথার আঁচল ফেলে দিয়ে সজারুর কাঁটা দিয়ে বাঁধা খোঁপাটি তাকে দেখাতে ভালোবাসে, স্বামীর বাড়িতে যাবার সময় কাঁচ পোকার টিপ যেদিন পড়ে সেদিন লক্ষ্মীর আসনের জন্যে ফুল দূর্বা তোলার ছল করে পথের ধারটিতে এসে দাঁড়ায়, এসব কি কোনো পুরুষের চোখে না পড়ে পারে? মতিমিয়ার দোস্তরা বলে, মিয়া ভাই, মাইয়া মানুষ নিজের মনের কথা নিজেই টের পায় না,
তারা কেবল ঢাকে, কেবল ঢাকে। ঘোমটা দিয়া মুখ ঢাকে, ধরম সরম দিয়া মন ঢাকে। যে পুরুষ জোর কইরা সব পর্দার টাইনা সরাইতে পারে, বেপর্দা করতে পারে, মাইয়া মানুষ তার। ওরা চায় জুয়ান মরদরে। ওরা ডাকাইতের দিকে পাশ ফিরা শোয় মেয়া ভাই, পায়ের তলার মেনি বিড়ালেরে বাও পাও দিয়া লাথি মারে। তুমি তোমার পথ বাইসালো, হয় ডাকাইত হও, না হয় পোষা কুকুর বিড়াল হইয়া আইটা কাটা খাইয়া থাকো। এ তো কেবল দোস্তদের কথা নয়, মতি মিয়ারই একটা মন দুই ভাগ হয়ে ঠোকাঠুকি করে। মন স্থির করতে পারে না মতি মিয়া। মাঝে মাঝে বনমালী শ্বশুরবাড়ি বেড়াতে আসে। তুফানি যখন থাকে তখনই আসে। মাঠে ঘাটে, জেলা বোর্ডের রাস্তার ধারে মতি মিয়ার সঙ্গে যখনই তার চোখাচোখি হয়, মনে হয় সে যেন কটকট করে তাকায়। চোখ দুটো লাল টকটক করে। হতে পারে গাঁজার জন্যেই অমন হয়। চোখে রাগ থাকলেও বনমালী কিন্তু মুখে হাসে, বলে, কি মিয়া সাহেব, দিনকাল কাটতেছে কেমন? মতি মিয়া বলে, ভালো। কিন্তু বনমালীর চাপা হাসি আর গাঁজা খাওয়া গলার তামাশা মস্করা শুনে রাগে তার গা জ্বলে যায়। বনমালী বলে, ভালো হলেই ভালো। এবার আম কাঁঠালের ফলনটা বেশ ভালোই হয়েছে না? পাকা কাঁঠালের গন্ধে গ্রামগঞ্জ ভইরা গেছে। আমার বাড়িতেও কাঁঠাল গাছ আছে মেয়া। একটা গাছে যা কাঁঠাল তা তোমারে কব কি। দেখতে যেমন বড়, ভিতরের কোয়াগুলিও তেমন রস খাজা। দেখলে তোমার জেউবা দিয়া টস টস কইরা জল পড়বে মিয়া। আমাগো ওদিকে একটা কটা আছে, তারও জল পড়ে। শালার কটা রোজ আমার ঘরের চালে আইসা একবার কইরা হানা দেয়, কিন্তু কাঁঠালের ধারে কাছে যাইতে পারে না। শক্ত জাল দিয়া খুব কইরা ঘিরা রাখছি। শালার কটা আসে আর ফিরা ফিরা যায়। আচ্ছা জব্দ, কি বলো মিয়া সাহেব? বনমালী বলে আর মুখ টিপে টিপে হাসে। ওর কথার মানে যে কি তা বুঝতে বাকি থাকে না মতি মিয়ার। গায়ে রাগে হাত দুটো নিষ্পিস করে। ইচ্ছে করে তড়াক করে গিয়ে টিপে ধরে ওর গলা। যা লিকলিকে চেহারা এখন, একবার ধরলেই ভবলীলা সাঙ্গ। কিন্তু কেন যেন হাত ওঠে না মতি মিয়ার। মনে মনে এত গজরানি, কিন্তু মুখ দিয়ে কথা ফোটে না। বনমালীর বিদ্রুপ তার বুকে বর্ষার মতো বেঁধে। মতি মিয়া ভাবে, আর একটু স্পষ্ট করে কথা বলুক, আর একটু সুযোগ তাকে দিক বনমালী, আর সেই অজুহাতে মতি তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলুক। কিন্তু বনমালী বড় শিয়ানা। সে মতি মিয়ার চোখের ভাবভঙ্গি দেখে আর কথা বাড়ায় না, আর এগোয় না। এক দুপা করে পিছুতে থাকে। মতি মিয়া মনে মনে বলে, যা শালা, বাইসা গেলা। তারপর ঘটল সেই চূড়ান্ত ঘটনা। সে ঘটনা নিয়ে অনেক দিন পর্যন্ত মতি মিয়ারদের পাড়ায় ঘাটে মাঠে লোকে গাল গল্প করেছে, জটলা করেছে, গুজব ছড়িয়েছে, পরাণশীল ছড়া পর্যন্ত বেঁধেছিল। সেই ঘটনার দিন এলো। ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পূজা। সে পূজা হিন্দুদের ছুতার কামাররাই করে, কিন্তু সেই উপলক্ষে নৌকা বাইচ হয়। তাতে মুসলমানরাও যোগ দেয়। তাদের নৌকায় বড় বেশি থাকে। যাদের অবস্থা বড়, শখও বড়, তারা নিজেরাই নৌকো কেনে। আর যাদের শখ আছে কিন্তু টাকার জোর নেই, তারা পরের নৌকোয় বৈঠা বয়। গুনতিতে তারাই বেশি দলে, তারাই ভারী। মতি মিয়াও সেই দলে। নৌকো না থাকলে কি হবে, বৈঠাখানা তার নিজের। তার গায়ে যেমন জোর, মনে তেমনি কলা কৌশল। বাইছা হিসেবে সবাই তার নাম করে। ভিন গাঁ থেকে লোকে তাকে বায়না করতে আসে। তারা বলে,
মেয়া, তুমি আমাগো নৌকায় আসো। মান নাই মার কাছে, মান নাই গাঁর কাছে। তোমারে আমরা টাকা দেব, কাপড় দেব, উড়নি দেব। কিন্তু প্রতিবেশী মেহের মুনসার ছেলে সোনা মুনসার সঙ্গে তার ল্যাংটা বয়স থেকে দোস্তি। তাদের আছে নৌকো। সোনা মুন্সি মতি মিয়াকে অত সয় দেয় না, কিন্তু জিতলে পরে ভাই বলে দোস্ত বলে বুকে জড়িয়ে ধরে। তাকে কি ছেড়ে যাওয়া যায়? মতি মিয়া মুন্সিদের নৌকোতেই বেশিরভাগ ওঠে। কোনো বার বন্ধুকে বলে কয়ে বাইরে যায়, নাম যশ একটু বাড়িয়ে নেবার জন্যে। মনে মনে ভাবে, তার যশ তুফানির শ্বশুরবাড়িতে তার কানে গিয়ে পৌঁছক, তার কানের সোনা হোক, গলার হার হয়ে থাকুক। যশ চায় মতি মিয়া, কিন্তু সোনা মুন্সি সেবার তাকে ছাড়ল না, হাত ধরে তার নৌকোয় নিয়ে তুলল। সেবার নদীতে খুব নৌকো হয়েছিল, 50-60খানা তো হবেই। আর সেই বাইচ দেখবার জন্যে 20-25খানা গাঁয়ের লোক জড়ো হয়েছিল কুমার নদীর তীরে। তীরে মানে নৌকোয়। বর্ষার সময় ডাঙা বলে কোনো পদার্থ নেই, সব জল আর জল। মাঠ, পথঘাট, হাট, বাজার সব জলের নিচে। কিন্তু মানুষ তো আর মাছ নয় যে জলের নিচে থাকতে পারবে। ডাঙা তার চাই। ডিঙি নৌকো, পানসি নৌকো, দাঁড়ের নৌকো, এক নৌকোই কত রকমের। আবার ছোটোর দিকে যাও, কলার ভেলা, তালের ডোঙা, তাও আছে। কোনো রকমে একটা কিছুকে ধরে একটুখানি জলের ওপর ভেসে থাকতে পারলেই হলো। তাহলেই রাজা, ডাঙার রাজা মানুষ। কোনো রকমে মাথাটা জাগিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারলেই তাকে আর পায়কে। তুফানির কথা ভুলে গিয়ে মতি মিয়া সঙ্গীদের কাছে সেদিনের নৌকো বাইচের বর্ণনা আরম্ভ করল। চেয়ে দেখল সঙ্গীদের হাতের কাস্তে সমানে চলছে। তাদের ডিঙি নৌকোখানা সোনার বরণ পাকে ধানে বোঝাই হয়ে এলো বলে। মতি মিয়া হেসে বলল, আর এক সিলুম তামাক খাও মণ্ডল ভাই, তেমন বাইচ আজকাল আর হয় না, হবে কেমনে? মাইনসেরে মনের সেই ফুর্তিই নষ্ট হইয়া গেছে। আর তত মানুষই বা কই? হিন্দুরা চইল্লা গেল, কতজনে না বুঝা গেল, বিনা ভয়ে ডুবাইল, কানা হইয়া গেল দেশটা। কানা ছাড়া কি? হিন্দু আর মুসলমান একই সুন্দরী মাইয়া মাইনসেরে সুরমা পরা 2 চৌক। এক চৌক কানা হইয়া গেলে কি আর এক চৌকের শোভা থাকে? সেকালে খুব নৌকা বাইচ হইত। মানুষের মনের আনন্দ আহ্লাদ যেন গাঙের জলে গইলা গইলা পড়ত। সেবারও খুব ফুর্তি হয়েছিল। সকাল থিকা মুন্সিগো নাও ধোয়া পাকলা শুরু করলাম। সে কি নাও একখানা, 60 হাত লম্বা, আর তার কি বাহারের গলুই। 2 পাশে বড় বড় 20-25টা কইরা পিতলের চৌক। মাইনসে সোনার চৌকে সেই দিকে চাইয়া থাকত, দেখত সোনা। খাজুরের সলতা দিয়া আমরা বাইসারা সেই নাওয়ে ঘইসা ঘইসা চকচক কইরা ফেললাম। তেল পরাইলাম, সিঁদুর পরাইলাম। নাও তো না যেন মাইয়া, তরি তো না যেন পরি। আর সে কি রাঙা গলুই মেয়া ভাই! জলে নামাইয়া 2-4খানা বৈঠা শোয়াইলেই সে নৌকোর লম্বা লম্বা সরু গলুই থপ থপ কইরা কাঁপে, যেন 16 বছরের মাইয়া পোলার উদলা বুকের ডগা। বাইসারা মিলা নাও নিয়া চললাম ঘাটে। আসল বাইস ডাঙার বন্দরে। গাঙে জল বইলা কিছু নাই, সব নৌকা। বন্দরে বাড়ি ঘর দোকান পাট বইলা কিছু নাই, সব কালা কালা মাথা। 50-60 মানুষ আইসা এক ঘাটে জড়ছে। ভিড় হবে না? পুলিশের বোট ঘুরতে লাগলো। বিবাদ বিসংবাদ লাগলে তারা থামাবে।
মুন্সেফ বাবু বড় বড় উকিল বাবুদের মাইয়া পোলারা পানশিতে উঠল বাইচ দেখবার জন্যে। অন্যদিন তাদের দেখলে মানুষ ভুলুক টুলুক দেয়, কিন্তু আইজ নৌকোর দিকেই মাইনসের চোখ। আইজ আর নাওয়ের চাইয়া সেরা মাইয়া কেউ নাই। খুব জোরে বাইচ হইছিল সেবার মণ্ডল ভাই। মবদুলের মনে না থাকলেও তোমার একটু একটু মনে থাকবার কথা। ৬০-৬৫ খানা বাসারি নৌকা নামলো, ছোটখাটো নৌকো আর সেদিন গনে কেডা। খোদার দোয়ায় আমরাই জেতলাম। ৫খানা সেরা বাইসের নৌকার ভিতর থিকা মুন্সিগো নাও তরতর কইরা বাইর হইয়া আসলো। মুন্সেফ বাবুর বড় কলসটা আমরাই পুরস্কার পাইলাম। সোনা মুন্সি নাচতে নাচতে আমারে আইসা জড়াইয়া ধইরা কইল, দোস্ত, এ কলস তোমার, এ নাওয়ের তুমিই বড় বাইছা। দুইজনে ঘামে নাইয়া উঠছি। গায়ের সেই ঘাম আর মনের সেই আহ্লাদ যেন আঠার মতো আমাকে দুইজনারে লাগাইয়া রাখল। খুব ফুর্তি কইরা আমরা ফিরা চললাম। বাইছারা সব হই হই কইরে 10 টাকার মিঠাই কিনা দিছে সোনা মুন্সি। তাতে তো পেট ভরে না, চিরা গুঁড়ো খাইতে খাইতে গান গাইতে গাইতে চলছি। কাপুইডা সদবদির মোল্লাদের ঘাটের কাছাকাছি আইসা ঘটল এক কাণ্ড। পীরপুরের তালুক দারোগা নৌকোর গলুই আমাগো নৌকার উপর উইঠা পড়ল। তারা বলে তোগো দোষ, আমরা বলি তোগো দোষ। শুরুতে তর্কাতর্কি, গালাগালি। তারপর দুই নৌকোর খোলের ভিতর থিকা রামদাও, সরকি, বর্ষা বাহির হইয়া পড়ল। আমরা বাইছারা কেউ বৈঠা থুইয়া দাও নিলাম, বর্ষা নিলাম, কেউ কেউ বৈঠারেই অস্তর করলাম হাতের। কাইজা খুব একচোট হইল। খুন কেউ হইল না, তবে জখম খুব হইল। তালুকদাররাও মুসলমান। এ কাইজা হিন্দু মুসলমানের কাইজা না, পীরপুর চণ্ডীপুরের কাইজা। ও নৌকায় হিন্দুও আছে, মুসলমানও আছে, এ নৌকোয়ও তাই। তারপর আন্ধারে ঠিক তাহেত করতে পারলাম না। ও নৌকার এক বর্ষা আইসা আমার ঠিক কান্ধের ওপর পড়ল। আর একটু হইলেই গলাটা এফোর ওফর হইয়া যাইত। খুব জোর লাগছিল ভাই। সেই পেটথম কাইজা, সেই পেটথম জখম। পানিতে পইরা যাইতেছিলাম, সোনা মুন্সি আইসা জড়াইয়া ধরল। এবার আর নাচতে নাচতে না, এবার আর ঘাম না, রক্ত। আমাদের নৌকোয় আরও জন 10 জখম হইল। বাইচে আমরা জেতলাম, কিন্তু কাইজায় আমরা হাইরা গেলাম। সোনা মুন্সি আমারে ধৈরায় না আমার মায়ের কাছে দিয়া গেল। দশা দেখা মার সে কি কান্দন! আমার সেই কান্ধের ঘাও শুকাইতে 3 মাস লাগছিল। দাগ, দাগ এখনো আছে। পরে শুনলাম পীরপুরের সেই নৌকোয় বনমালীও ছিল। তার উস্কানিতেই নাকি, সাচামিচা জানি না, লোকে তাই কওয়াকই করতে লাগলো। সেই কাজিয়ার পর কাঁধের ঘায়ের জন্যে মতি মিয়া সারা বর্ষাকালটা ভুগেছিল। গোড়ার দিকে খুব জ্বর হতো, যন্ত্রণা হতো, প্রায় সারা রাত চিৎকার করত কষ্টে। তারপর আস্তে আস্তে সব কমে আসতে লাগলো। মা আগে কাছে নিয়ে বসে থাকত, এখন কাজকর্মে যায়। বাপও কাজে বেরোয়, পাট কাটে, পাট ধোয়, একা একাই করে। মতি মিয়া এই সময়টায় বিছানায় পড়ে থাকায় ভারী লোকসান হলো সংসারে। শুয়ে শুয়ে সে তুফানিদের খোঁজ খবর করে। চৌকিদারের ঘরেও অসুখ বিসুখ। থানা থেকে সে ছুটি নিয়েছে। সে আর তুফানির পিসি দুজনেই ম্যালেরিয়া জ্বরে পড়েছে। ওষুধপথ্য দেওয়ার কেউ নেই। তুফানি পীরপুরে শ্বশুর ঘর করছে, তার নাকি ছেলে পুলে হবে। তাকে তারা বেশি পাঠাতে চায় না।
অনেক বলে কয়ে তুফানির পিসি তাকে কদিনের জন্যে আনিয়েছে। সাধ দেবে মেয়েকে। 5 মাসে দিতে পারেনি, 7 মাসে দিতে পারেনি, এই 9 মাসেও যদি না দেয় কখন দেবে? মেয়েকে নতুন শাড়ি কিনে দেবে, পিঠে পায়েস করে খাওয়াবে, হিন্দুদের যা নিয়ম। এ কথা শুনে মতির মা 1 হাঁড়ি দুধ পাঠিয়ে দিল। ক্ষীরের মতো মিষ্টি আর ঘন দুধ দেয় তাদের কালো গাইটা। সেই গায়ের দুধ, সেই দুধের পায়েসে স্বাদ খেল তুফানি। পাড়ার মেয়েরা উলু দিল, কুলু 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 কুলু। মতি শুয়ে শুয়ে জিজ্ঞাসা করল, ও কি মা? মতির মা হেসে বলল, ও বাড়ির তুফানি স্বাদ খায়, জোকারে জোকারে সেই কথা পাড়া ভৈরা জানাইতেছে। বাজান, তুই এবার শাদি কর। দিন 2 পর সেদিন বিকালবেলা জানলা দিয়ে তাকিয়ে আছে মতি মিয়া। সেও এই কার্তিক মাস। মাঠের ধান পেকেছে, কেউ কাটছে, যাদের নারী ফসল তারা এখনও কাটতে শুরু করেনি। বর্ষার জল শুকোতে শুরু করেছে, তবে এখনও পুরোপুরি শুকায়নি। সারা পাড়াটা নিস্তব্ধ। হাটবার, পুরুষেরা সবাই হাটে গেছে, মেয়েরা যার যার ঘরের কাজে ব্যস্ত। মতি মিয়ার চোখে পড়ল বাঁশের সাঁকো বেয়ে একটি মেয়ে পা টিপে টিপে গুটি গুটি এগোচ্ছে। সাঁকোর নিচে এখন আর অথই জল নয়, হাঁটু পর্যন্ত ঘোলা জল। তার ভিতর থেকে ছোট ছোট মাছ, চাঁদা চুঁচড়ো লাফিয়ে লাফিয়ে উঠছে। মতি মিয়া দূর থেকেই মেয়েটিকে চিনতে পারল। যাকে সে এতকাল ধরে দেখে আসছে, শুধু রক্ত মাংসে নয়, রাত্রের খোয়াবেও যাকে সে দেখেছে, তাকে সে চিনতে পারবে না? সাঁকো পার হয়ে তুফানি মতি মিয়াদের পাড়ে চলে এলো। বাড়িতে ঢুকবার পথে 1 ঝাড় মোরগ বলি গাছ, লাল ফুলে গাছ ভরে গেছে। এই ফুল তুফানি ছেলেবেলায় বড় ভালোবাসত। এ ফুল হিন্দুদের কোনো পুজোয় লাগে না, শুধু দেখতে বাহার বলে তুফানি সেগুলি নিত। আজও লোভ সামলাতে পারল না, হাত বাড়িয়ে কয়েকটা ফুল তুফানি ছিঁড়ে নিল। তা দেখে মতি মিয়াদের লাল আর কালো মেশানো বড় মোরগটা তুফানির দিকে কক কক করতে করতে এগিয়ে গেল। হয়তো ভাবল তার ঝুঁটিটাই বুঝি তুফানি ছিঁড়ে নিয়েছে। একটু এগিয়েই গোবর লেপা উঠান, একধারে হলদে রঙের পাকা ধানের আঁটি। মলন দেওয়ার জন্য জড়ো করে রেখেছে মতির বাবা। সেই ধানের আঁটির পাশ দিয়ে পাকা ধানের রং গায়ে আর মুখে মেখে হিন্দুদের লক্ষ্মী প্রতিমার মতো তুফানি মতি মিয়াদের নতুন তোলা টিনের ঘরখানা এসে ঢুকল। এদিক ওদিক তাকিয়ে ডাকল, মতি। আর তুফানির মুখে নিজের সেই নাম শুনে মতি মিয়ার বুকের মধ্যে তুফান ডেকে উঠল। রক্তের মধ্যে তা দাপাদাপি শুরু করল। এতকাল বাদে ফের তার কাছে কেন এসেছে তুফানি? এবার কি তার ধরা দেওয়ার স্বাদ হয়েছে? মতির দিকে মন ঝুঁকেছে? মতি মিয়ার বাপ গেছে হাটে, মা গেছে শিকদার বাড়িতে চিঁড়া করতে। তক্তপোষের পাতলা কাঁথাখানা গায়ে জড়িয়ে মতি আজ একাই শুয়াছে। ছেঁড়া কাঁথার তলায় লাখ টাকার স্বপ্ন কি আজ সত্য হয়ে উঠল? মতি সাড়া দিয়ে বলল, এই যে আমি, এইখানে আইসো। তুফানি হেসে বলল, বাবা, দিনেও ঘরের মধ্যে তোমার অন্ধকার। মতি বলল, হ তুফানি, দিনেও আমি রাইতের আন্ধার নিয়া বাস করি। তারপরে এতকাল পরে কি মনে কইরা বয়স? নিজে উঠে মতি হাত দিয়ে তক্তপোষের ধারটা তুফানিকে দেখিয়ে দিল। রোগীর বিছানাটা বেশ একটু ময়লা হয়েছে।
বিড়ির আগুনে চাদরের খানিকটা জায়গা পুড়ে গেছে। ঘরদোরের হাল দেখে মতির নিজেরই শরম হলো। ও তো জানে না তুফানি আজ আসবে, তাহলে ওর জন্যে ফুলের শয্যা বিছিয়ে রাখত। অনুরোধ সত্ত্বেও তুফানি বসল না, একটু দূরে তেমনি দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, তোমারে দেখতে আইলাম। মতি মিয়া বলল, কি দেখতে আইলা? বর্ষার কোপে মইরা গেছি না আসি তাই? তুফানি বলল, কি যে কও, মহিষীর মতো মানুষটা 2-1 কোপ খাইলেই যদি মরে তাহলে যাইত থাকে নাকি? সাইরা ওঠো, আরও কত কায়জা করবা, কোপ খাবা, কোপ দেবা। মতি মিয়া দেখতে লাগলো তুফানিকে। ওর মুখে পাকা ধানের রং, শাড়িতে কাঁচা ধানের বরণ। তুফানি একটু হেসে বলল, শিগগির আর আমার আশা হবে না, আটকা পইরা যাব, ওরা আমারে আটকাইয়া রাখবে, তাই দেখতে আইলাম। শুনলাম অসুখ, শুনলাম জখমে খুব কাবু হইছ, শুই না এত ভাবনা হয়েছিল। এখন তো আর জ্বর জারি নাই, কি ক? মতি মিয়া বলল, আসে কি না আসে দেখো না গায়ে হাত দিয়া, না কিছুইতেও দোষ? তুফানি গায়ে হাত দিয়ে দেখল না, শুধু হাতের সেই ফুলগুলি মতি মিয়ার বিছানার উপর রেখে দিতে দিতে একটু হেসে বলল, তোমার ফুল তোমারেই দিয়া গেলাম। মতি মিয়া লক্ষ্য করল সেই রাঙা রাঙা মোরগ বলি ফুলের রং তুফানির সিঁথির সিঁদুরে, তার কপালের সুগোল ফোঁটায়, তার পানের রসে আর রঙে রাঙানো তুলতুলে দুটি ঠোঁটে। তুফানি নিজেই যেন এক মোরগ বলি। ধান কাটা বন্ধ রেখে মতি মিয়া তার সঙ্গীর দিকে তাকিয়ে বলল, আমি আর ঠিক থাকতে পারলাম না মণ্ডল ভাই। আমি তার হাতখানা সঙ্গে সঙ্গে চাইপা ধরলাম, কইলাম, আমার ফুল আমি নিলাম তুফানি, আমি আর তারে সাইরা দেব না। সে কইল, কি করো মিয়া, কি করো? তোমার কি আক্কেল বুদ্ধি সব গেছে? আমি কইলাম, আক্কেল বুদ্ধি দিয়া মাইয়া মানুষরে পাওয়া যায় না। আমি জোর কইরা তারে আরও কাছে টাইনা নিলাম। তুফানির আমারে থামাইবার শক্তি ছিল না, চেঁচামেচি করবার শক্তি ছিল না, বোধহয় শরমে বাক্য বন্ধ হইয়া গেছিল। সে শরমে নিজের চোখ ঢাকল, কিন্তু আমার চোখ ঢাকবে কেডা? তখন যে সাক্ষাৎ শয়তান ঢুকছে আমার শরীরে, সে আমার সব লাজ লজ্জা হইরা নিছে। এতদিন আমি কেবল দূর থিকাই দেখাইছি, ধরি নাই, ছুরি নাই, স্বাদ পাই নাই। আমি যেন পাকা বেলের কাছে কাউয়া হইয়া রইছি। আইজ তা কেন থাকব, আইজ কেন সাইরা দেব? আমি সারলাম না, ধরলাম। তুফানির মুখে কথা নাই, ও যেন মাটি হইয়া গেছে, পাথর হইয়া গেছে। কিন্তু আমি মাটি না, পাথর না, আগুন। আমি তুফান। হিংসায় আমার বুকটা জ্বইল্লা পুইরা উঠল। বর্ষার ফলাটা এবার কান্ধে না, পিঠে না, এক্কেবারে আমার বুকের মধ্যেখানে আইসা বেঁধল। পরের পোলা পেটে নিয়া ও আমার সঙ্গে আইজ তামাশা করবার জন্যে আইছে। ও আর তামাশা আমি ছুটাইয়া দিব। আমার চোখের ভাব দেখা ও 2 পাও পাউসাইয়া গেল। আমি চাউর পা আউগাইলাম। ও ভয়ে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে কইল, সাইরা দেও মিয়া, সাইরা দেও, তোমার পায়ে ধরি। মতি, তুমি কি সব ভুইলা গেলা? কব কি মণ্ডল ভাই, এই না বইলা 2 চোখের জল ছাইরা দিল তুফানি।
সে আমারে কোন কথা মনে করাইতে চাইল তা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু তার মুখে আমার নিজের নাম শুইনা আমার বুকের মধ্যে সমুদ্রের ঢেউ হু হু কইরা উঠল। কিসের থেকে যে কি হয় তা কি কওয়া যায় মণ্ডল ভাই? এই আগুনে জৈলা পুইরা মরছিলাম, ফুক মন্তরে দেখি কোথায় আগুন কোথায় কি। বাইশার পানিতে দুনিয়াদারি ভাইসা গেছে। দেখো মণ্ডল ভাই, দেখো, সেই দিনের কথা মনে পইরা আমার গায়ের লোম আইজও খাড়া হইয়া উঠছে। তারে সায়রা দিয়া আমি সরে দাঁড়াইলাম। পরনের শাড়িখান ফের গোছগাছ কইরা তুফানি চইলা গেল। আমি যে তারে অত সহজে সাইরা দিচ্ছিলাম সে কথা কেউ বিশ্বাস করে না। তারা ভাবে আমি আর কিছু করবার বাকি রাখি নাই। কিন্তু এই ধান হাতে কইরা আকাশের তলায় দাঁড়াইয়া সূর্য সাক্ষী কইরা তোমারে আমি কইতেছি মণ্ডল ভাই, আমি তার আর কোনো ক্ষতি করি নাই। তবু তো সে রইল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মতি মিয়া পুনরায় বলতে লাগল, তুফানির স্বামী বনমালী আর তার বাপ দুইজনেই হাট থেকে একসঙ্গে আসলো। বউর জন্যে বনমালী ময়ূর মার্কা গন্ধ তেল নতুন নীলাম্বরী শাড়ি নিয়ে আইছে গরম গরম 1 সের জিলাপি। তুফানি জিলাপি বড় ভালো খায়, স্বাদান্তিক স্বাদ, কত জিনিসই তার খাইতে ইচ্ছা করে। বাইসা বাইসা মাছ তরকারি পান সুপারি সব নিয়ে আইছে। কিন্তু আয়সা দেখে বউ ঘরে নাই। অমনি তার মুখ অন্ধকার। পিসি, সে গেল কোথায়? পিসি কাঁথা মুড়ি দিয়া জ্বরে কাঁপে। সে কয়, আছে ধারে কাছেই, যাবে আর কোথায়? তুমি বইসো, জিরাও, হাত মুখ ধোও, পান তামুক খাও। সে আইল বইলা। কিন্তু বনমালী অনেক তালাশ কইরা তারে পাইল না। তারপর দেখল সাঁকোর উপর দিয়া পা টিপা টিপা আসতেছে। 9 মাইশা পোয়াতি আসতে কি আর পারে? পায়ের তলায় একটা বাঁশ, আর হাতে ধরবার জন্যে সরু একটা তল্লা বাঁশ মাথার উপর দিয়া বাঁধা। ধৈন্য সাহস ছিল তুফানির। আমি যেমন তার পার হইয়া আসা দেখছিলাম, তেমনি পার হইয়া যাওয়াও দেখছিলাম। তারপর আর দেখলাম না, কেবল একটা চিৎকার শুনলাম। সে চিৎকারে আকাশ ফাটে, পৃথিবী ফাটে। মানুষের বুক কি তার চাইয়া শক্ত মণ্ডল ভাই? শালার হারামি শুয়ারের বাচ্চা বোনা মিস্ত্রি করল কি জানো? মাইয়াডারে সাঁকোর উপর থিকা নামতে দেওয়ার তর সইল না তার। নামতে না নামতেই সে আইসা তার চুলের মুঠি ধরল। আহা, কি চুলের গোসাই না তার ছিল! যেমন গোসে বড় তেমনি লম্বায় বড়, আর কি মিশমিশে রং! চুল তো না, আষাঢ় মাইশা আকাশ ছাওয়া মেঘ, দেখা চোখ জুড়াইয়া যায়। সেই চুল ধইরা বোনাশালা তারে টানতে টানতে ঘরের মধ্যে নিয়া গেল। এসব কথা আমি পরে শুনছি। ঘরে নিয়া আউলা পাথারি, এই লাথি, লাথির পর লাথি, লাথির পর লাথি। চকিদার আইসা 1 হাত ধরল। তার বইন কাঁথার তলা থিকা কাঁপতে কাঁপতে উঠা আইসা আর 1 হাত ধরল। করো কি জামাই, করো কি? পোয়াতি মাইয়ার গায়ে লাথি মারো, এ কি আক্কেল তোমার? জামাই কইল, ও মশলার ঘরে গেছে, যাই জম্ম সব খোয়াই আইছে, ওয়ারে আমি শেষ করব। চকিদার তখন আইসা সাধের জামাইয়ের ঘাড় ধরল, চোখ রাঙাইয়া কইল, খবরদার,
আমার মাইয়ার গায়ে ফের হাত দিবি তো সেই হাত আমি মোচড়াইয়া ভাঙব। আমার মাইয়া আমি যারে খুশি দেব, ডাকাইত্রে আর না। আমার বাড়ির থিকা এক্ষুনি বাইর হইয়া যা। বনমালী সেই রাতেই সইলা গেল। কিন্তু তুফানির ব্যথা আর যায় না। সারা রাইত সারা দিন যাতনায় ছটফট করতে লাগলো মাইয়া। শেষে দাপাইতে লাগলো। চকিদার ডাই আনলো, ডাক্তার আনলো, ওষুধ দিল, ইঞ্জেকশন দিল। তারপর সব শান্তি হইল সন্ধ্যার সময়। তুফানি আর কাতরাইল না, আর কথা কইল না। মবদুল আর বিহারি দেখতে পেল মতি মিয়া ভিজে হাতের পিঠ দিয়ে দুটো ভিজে চোখ তার মুছে নিচ্ছে। চৌকিদার থানা পুলিশ করল না। কেলেঙ্কারির ভয় তারও আছে। সেই রাত্রেই মেয়েকে তারা কালীখোলার শ্মশানে নিয়ে গেল। তুফানি ফের মাথায় সিঁদুর পরল, পায়ে আলতা পরল। তারপর বুড়ো বাপের কাঁধে উঠে চলল তার নিজের দেশে, যে দেশে কেলেঙ্কারির ভয় নেই, জাত জন্মের ভয় নেই। মতি মিয়া ছুটে যাচ্ছিল সঙ্গে সঙ্গে, কিন্তু তার বাপ তাকে যেতে দিল না। বলল, ওরা এখন খেপা কুত্তার মতো হইয়া রইছে, তোরে দেখলে আর থবে না। ঝাড়া দিয়ে বাপের হাত ছাড়িয়ে নিল মতি মিয়া, কিন্তু মায়ের হাত ছাড়াতে পারল না। তারপর শেষ রাত্রে ঘুমন্ত বাপ মাকে ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো মতি মিয়া। ঘাটের ছোট ডিঙিখানা খুলে নিল। সারাটা পাড়া নিঝুম। চৌকিদার বাড়িও শান্ত। অনেক হইচই আর কান্নাকাটির পর তুফানির বাপ আর পিসিও বোধহয় এতক্ষণে ঘুমিয়েছে। খালের ভিতর দিয়ে ডিঙি নৌকাখানা নিয়ে চলল মতি মিয়া। হাত যেন অবশ। বৈঠা জলে পড়ে কি না পড়ে। এ তো আর সেই বাইছের নৌকা নয়। ঘোষেদের জংলা ভিটে ঘেঁষে জোলাদের পোড়ো মসজিদটার ধার দিয়ে ভেসাল পাতা জেলেদের ঘাট পেরিয়ে মতি মিয়া হিন্দুদের কালীখোলার শ্মশানের দিকে এগিয়ে চলল। একবার শেষ দেখা দেখবে। এখন আর দেখবার কিছু নেই। চিতায় জল ঢেলে লোকজন নিশ্চয়ই অনেক আগে চলে এসেছে। তবু মতি মিয়া সেই মাটিটুকু ছুঁয়ে দেখবে, খানিকটা ছাই লুকিয়ে লুকিয়ে কুড়িয়ে নিয়ে আসবে। তারপর কাল ভোরে যাবে পীরপুরে। বনো শুয়োরকে খুন করে তবে ছাড়বে। আর তার ভয় কিসের? জেল ফাঁসিকে সে আর ডরায় না। মতি মিয়া ডিঙি ভিড়িয়ে রাখল ঘাটের কাছে। গাঙের তীরে শ্মশান। বর্ষার সময় জলে ডুবুডুবু হয়, কোনো কোনো বার তলিয়েও যায়। কার্তিক মাসে জল সরে গিয়ে তুফানির জন্যে অনেক জায়গা করে দিয়েছে। কতকগুলি পোড়া কাঠ আর একটি নতুন মাটির কলসি, আর কিছু নেই। শ্মশানের ওপর উত্তর দিকে ছোট একখানি টিনের ঘর, হিন্দুদের কালী মন্দির। আর তার সামনাসামনি দক্ষিণ দিকে একখানি দোচালা ঘর, শ্মশান যাত্রীদের বিশ্রামের জায়গা। বৃষ্টি বাদল নামলে সেখানে এসে তারা দাঁড়ায়, তামাক খায়, বিড়ি টানে। ঘাটের ডিঙিখানা রেখে মতি মিয়া চিতার দিকে এগিয়ে যেতেই হঠাৎ দেখল ছায়ার মতো কি যেন একটা সেখানে নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে মতি মিয়ার সমস্ত রক্ত যেন জল হয়ে গেল। সমস্ত লোম খাড়া হয়ে উঠল, গা কাঁপতে লাগলো থরথর করে। তখনকার সেই অবস্থাটার কথা সঙ্গীদের কাছে বর্ণনা করে মতি মিয়া বলল, শ্মশানে যখন আসছিলাম তখন গোয়ারের মতো ছুটতে আসছিলাম। তখন মনের মধ্যে ভয় ডর কিছু ছিল না। প্রাণটা কেবল তুফানি তুফানি কইরা অস্থির হইছিল। আমিও তুফানের মতো ছুটে আসছিলাম, কিন্তু আয়শা চিতার উপর সেই কালো ছায়া দেখা আমার রক্ত একেবারে ঠান্ডা হিম হইয়া গেল। এ তো আর কিছু না, শ্মশানের ভূত।
হিন্দুগো দেব দেবতা মানা আমাগো নিষেধ, মানলে গুনাহ হয়। কিন্তু তাই বুইলা কি ভূত প্রেত আমাগো সাইরা দেয়? না তাগো না মাইনা পারি। কোনো একখানা অস্তর আমার হাতে নাই, ফকিরের এক টুকরো গাছ গাছরা পর্যন্ত সাথে নাই। বোঝো মনের অবস্থাটা। তবু কোনো রকমে খোদার নাম নিয়া সাহসে ভর কইরা চকিদারের মতোই একটা হাঁক দিলাম, কেডা ওখানে কেডা? সেও কাঁপা কাঁপা গলায় সিসি কইরা উঠল, কেডা? তুমি কেডা? গলা শুইনা তখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম। ভূত না প্রেত না, এ তো শালা সেই পীরপুরের বনমালী। সেও বুঝল, সেও আমার চেনল। বুঝতে পারলাম সেও যে জন্যে আইছে আমিও সেই জন্যেই আইছি। বুঝতে পারলাম সেও যা চায় আমিও তাই চাই। ডাক সাইরা কানতে চাই মণ্ডল ভাই, লাজ লজ্জা সাইরা চিল্লাইতে চাই। তারপর সেই গাঙের ধারে শেষ রাইতের অন্ধকারে সেই নতুন সীতার ওপর আমরা দুইজনের দিকে টাউ হইয়া চাইয়া রইলাম। আমাগো পায়ের নিচে তাপ, বুকের মধ্যে তাপ, তুফানির চিতা নেবল, কিন্তু আমরা দুইজন জ্বলতে লাগলাম। একজন হিন্দু, একজন মুসলমান, একজন স্বামী আর একজন জার, একজন খুনি আর একজন লুচ্চা বদমাইশ, কিন্তু দুইজনেই খাড়াইয়া খাড়াইয়া সমানে পড়তে লাগলাম। তারপর রাইত ভোর হইলে গাঙে নাইম্মা একটা কইরা ডুব দিয়া যার যার গ্রামে ঘরে ফিরা আসলাম। এরপরে অনেক দিন বিবাগী হইয়া এদেশে ওদেশে ঘুরলাম। উত্তর দক্ষিণ কোনো দিক বাদ রাখি নাই। 5 বছরের মধ্যে আর বিয়া শাদি কিছু করলাম না। তারপর মার মাথা কোটাকুটির চোটে সবই করতে হইল। ঘর সংসারে থাকতে গেলে সবই করতে হয় মণ্ডল ভাই। বনমালীও বিয়া করছে, তারও সাওয়াল পাল হইছে, তবে বেশি না, গন্ডা খানেক। আমার বউডা ভাই বছর বিয়ানি, বিয়াইয়া বিয়াইয়া তার আর স্বাদ মেটে না, বিরক্ত কইরা মারল। কিন্তু যখন পোয়াতি হয় আমি তারে খুব আদর যত্ন করি, যা খাইতে চায় আয়না দেই। তারপর আতুর ঘরে যাইয়া যখন সে ঘুঙায়, খুঁটি ধইরা কাতরাইতে থাকে, কোকাইতে থাকে, আমার সেই তুফানির কথা মনে পড়ে। পরান্ডা হু হু কইরা উঠে। কি আর করব, উপায় তো কিছু নাই। ঘরের দুয়ারে খাড়াইয়া খাড়াইয়া আনমনা থাকবার জন্যে তামুক টানি, মনে মনে আল্লাহর নাম করি, আর আমার বিবির কাতরানির মধ্যে আমার সেই পেটথম পীড়িতের গোঙানি শুনি। সে গোঙানির শেষ নাই মণ্ডল ভাই, দুনিয়াদারিতে গোঙানির শেষ নাই। ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, সবাই ভরা নৌকোয় উঠল। সূর্য হেলে পড়েছে। মবদুল লগি দিয়ে ঠেলতে ঠেলতে নৌকোখানা খালের ভিতরে নিতে লাগল। কিসের একটা ভয় আর আশঙ্কায় তার মনটা যেন কুঁকড়ে রয়েছে। একটু পরে সে মনের কথাটা খুলেই বলল। একটু হেসে মতি মিয়ার দিকে তাকিয়ে সে বলে ফেলল, আপনার ওই কিস্সা আইজ না কইলেই ভালো করতেন বড় মিয়া। মতি মিয়া চমকে উঠে মবদুলের দিকে তাকালো। কেন রে? মবদুল বলল, যত সব অপয়া অলক্ষই না। মতি মিয়া একটু হেসে তাকে আশ্বাস দিয়ে বলল, না রে না, তোর ভয় নাই মবদুল,
আল্লাহর দোয়ায় কোনো ভয় নাই। তুই গিয়া সাওয়ালের মুখ দেখবি। সে আমার অপয়া না রে, তার পয় আছে, সে ভারী পয়মন্তী। এরপর আর কেউ কোনো কথা বলল না। সরু খালের ভিতর দিয়ে হলুদ রঙের ধান বোঝাই নৌকো গাঁয়ের দিকে এগিয়ে চলল। এতক্ষণ শুনলে নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প সোহাগিনী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।